আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না। নতুন করে আমাদের ক্রিকেটার কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতের যে কর্মকাণ্ড, কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া, সেই ঘটনার প্রতি উত্তরে বাংলাদেশ এবার অ্যাগ্রেসিভ হচ্ছে। বাংলাদেশ এবার বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না, সেরকম মুভমেন্টে যাচ্ছে। সম্পর্কের অবনতি যখন একেবারেই মানে দৃশ্যমান এবং সম্পর্কটা একেবারে তলানিতে যেতে যেতে আমার মনে হয় যে মাটি ফুঁড়ে নিচের দিকে যেতে শুরু করেছে, ঠিক সেই সময় ভারত তাদের সীমান্তে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা করছে এবং বাংলাদেশ সীমান্তকে তারা অনিরাপদ ভাবতে শুরু করেছে। এই ধরনের লোমহর্ষক খবর দিচ্ছে ভারতীয় একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তারা বলছে বাংলাদেশি সীমান্তে জঙ্গি আনাগোনা শুরু হয়েছে, সেই কারণে তারা সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে, সেরকম খবর তারা দিচ্ছে। কেন ভারতের এগুলো মনে হচ্ছে? কি ভাবছে তারা? কি হচ্ছে সীমান্তে? চলুন একটু জেনে দেখি ভারতীয় গণমাধ্যম কি বলার চেষ্টা করছে। যেটা বলার চেষ্টা করছে তারা, সেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। থাকছিলাম ভারত তাদের সীমান্তে, অর্থাৎ বাংলাদেশের এই দিক থেকে তারা তাদেরকে অনিরাপদ ভাবতে শুরু করেছে এবং জঙ্গিবাদের আনাগোনা শুরু হয়েছে, জঙ্গিবাদের উত্থান শুরু হচ্ছে, এরকম আশঙ্কাতে নতুন নিরাপত্তা অ্যালার্ট জারি করেছে তারা তাদের সীমান্তে, এবং সেটা ত্রিপুরাতে বেশি করে লক্ষ্য করা যাচ্ছে, সেই খবর দিচ্ছে নর্থ ইস্ট নিউজ। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সিকিউরিটি টাইটেন্ড অ্যালং ত্রিপুরাজ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার অ্যামিড মিলিটেন্ট মুভমেন্ট ইনপুটস। তার মানে জঙ্গিদের গতিবিধির খবরের প্রেক্ষিতে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটা আমাদের জন্য খুবই খারাপ একটা খবর, খুবই খারাপ একটা বার্তা, মানে আমাদেরকে মানে খারাপ একটা সিগন্যাল দেয়া। কি বলছে এই খবরে? বলা হচ্ছে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যে বাংলাদেশ ভিত্তিক দুটি সশস্ত্র গোষ্ঠী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সদস্যদের সম্ভাব্য চলাচলের ইঙ্গিত পাওয়ার পর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন গতকালকে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোমতী জেলার জেলা ম্যাজিস্ট্রেট রিঙ্কু লাঠের অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কারবুক মহকুমার অধীনে নির্বাচিত সীমান্তবর্তী এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছেন। কারফিউ জারি করে দেওয়া হয়েছে, তার মানে পুরোপুরি রেড অ্যালার্ট জারি করেছে তারা। ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা বিএনএসএস 2023-এর 163 ধারার অধীনে জারি করা এই কারফিউ 28 ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। চিন্তা করা যায়। জেলা প্রশাসন জানিয়েছে যে জঙ্গিরা বাংলাদেশি নাগরিক, রোহিঙ্গা এবং চরমপন্থী সংগঠনের সদস্যদের সাথে অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান এবং শান্তি বিঘ্নিত করতে পারে এমন কার্যকলাপের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গোপনে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই কারফিউ জারি করা হয়েছে। কারফিউ আদেশের অধীনে কর্তব্যরত পুলিশ, সিআরপিএফ এবং বিএসএফ সদস্যদের ব্যতীত আগ্নেয়াস্ত্র, লাঠি বা অন্যান্য অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক সীমান্তের 300 মিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দাদেরও কারফিউ বিধানের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র 300 মিটারের মধ্যে যারা আছে তাদের বাদ দিয়ে এই কারফিউ বলবৎ হবে। ত্রিপুরা বাংলাদেশের সাথে 856 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেয়, একটা বড় সীমান্ত ত্রিপুরাতে, এবং 3 দিক থেকে প্রতিবেশী দেশ দ্বারা বেষ্টিত, যা সীমান্তবর্তী অপরাধ এবং অবৈধ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষ করে গোমতী এবং ধলাই জেলাগুলি দক্ষিণ পূর্ব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাথে সীমান্ত ভাগ করে নেয়, যেখানে দীর্ঘকাল ধরে অস্থিরতা বিরাজ করছে।
গত বছরের জুনে ত্রিপুরা পুলিশ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে পিসিজেএসএস এর ১৩ জন সদস্যকে আটক করে, যাদের মধ্যে ২ জন মহিলাও ছিল। এই ঘটনার প্রেক্ষাপটে সর্বশেষ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সূত্র বলছে, পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রতিদ্বন্দ্বী একটি গোষ্ঠীর সাথে সশস্ত্র সংঘর্ষের সময় এই দলটি আহত হয় এবং চিকিৎসার জন্য ধলাই জেলার রায়েশাবাড়ি হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। পিসিজিএসএস এর পূর্বে শান্তিবাহিনীর সাথে যুক্ত ছিল একটি সশস্ত্র গোষ্ঠী, যারা চাকমা এবং মগদের মতো আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি সার্বভৌম পার্বত্য চট্টগ্রাম দাবিতে দীর্ঘ বিদ্রোহ চালিয়েছিল। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পিসিজেএসএস এবং বাংলাদেশ সরকারের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে, যেটা আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল, পার্বত্য শান্তি চুক্তি যেটা হয়েছিল, আনুষ্ঠানিকভাবে এই সংঘাতের অবসান ঘটেছিল। যদিও উপজাতীয় গোষ্ঠীগুলো বারবার অভিযোগ করে আসছে যে চুক্তির মূল ধারাগুলো এখনও বাস্তবায়িত হয়নি। গত বছর বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলীর পর পার্বত্য চট্টগ্রামে নতুন করে উত্তেজনার খবর প্রকাশিত হয়েছে, যেখানে উপজাতীয় সংগঠনগুলি নিরাপত্তা বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের দ্বারা আদিবাসী সম্প্রদায়ের ওপরে আক্রমণের অভিযোগ করেছে। ভারতীয় চাকমা নেতারা এই অঞ্চলের উপজাতি জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার জন্য ১৯৯৭ সালের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেছেন। পার্বত্য চট্টগ্রাম এমনিই তো অস্থির। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমের নানা ধরনের উত্তেজক খবর আমরা বিভিন্ন সময় দেখেছি এবং সেই খবরের মাত্রা বর্তমান সরকারের আমলে অনেক বেশি বেড়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক যখন খুবই রাজনৈতিক সম্পর্ক বিশেষ করে খুবই খারাপ অবস্থায়, তখন ত্রিপুরার এই যে কারফিউ জারি করা তাদের সীমান্তে, এটা একটা রেড নোটিশ, একটা রেড অ্যালার্ট। এটা বাংলাদেশের জন্য একটা খুবই বিব্রতকর খবর যে বাংলাদেশের সীমানায় বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীকে তারা সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে অতিরিক্ত সতর্কতা জারি করছে। যখন আমরা ভারতের অন্য রাজ্যে এরকম ঘটনাও দেখেছি যে গত ৩ মাসে তারা বেশ অন্তত ৩,০০০-এর বেশি পুশব্যাক করেছে। ভারতে গ্রেপ্তারের ঘটনা ঘটছে, আসামে এই ঘটনাটা আমরা দেখেছি, গ্রেপ্তারের ঘটনা ঘটছে এবং সাথে সাথে পুশব্যাকের ঘটনা ঘটছে, যেটা ৩ মাসে ৩,০০০-এরও বেশি পুশব্যাকের ঘটনা ঘটেছে। তার মানে ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে, এর আগে আমরা দেখেছি ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে অন্তত ৩ থেকে ৪টি নতুন সামরিক ঘাঁটি ভারত তৈরি করেছে। এই ব্যাপারগুলো আমাদেরকে একটা সিগন্যাল দেয়। এই সিগন্যালটা খুব একটা ভালো সিগন্যাল না। এই সিগন্যাল থেকে আমরা যত দ্রুত নিজেদেরকে সেভ করতে পারবো, যত দ্রুত এই সিগন্যালের আওতা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো, ততই আমাদের জন্য ভালো। সেই ক্ষেত্রে প্রয়োজন ভারতের সঙ্গে একটা গুড পলিটিক্যাল রিলেশন। সেটা আদৌ এই সরকারের আমলে সম্ভব হবে না, এই বার্তা ভারতীয় কর্তৃপক্ষ থেকে আমরা পেয়েছি। সেই কারণে আমাদের প্রত্যাশা নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকারের আমলে অন্তত এই ব্যাপারগুলো থেকে আমরা এক ধরনের মুক্তি হয়তো পাবো। সর্বশেষ মুস্তাফিজকে নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার উদ্যোগের দিকে যাচ্ছে সরকার। যদিও আইপিএল যখন হবে, এপ্রিলে আইপিএল হবে, সেই আইপিএলের সময় এই সরকারের ক্ষমতায় থাকার কথা নয়। ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচনের পরে হয়তো ১৫ তারিখের মধ্যেই নতুন সরকার শপথ গ্রহণ করবে। নতুন সরকার শপথ গ্রহণ করার পরে আইপিএল ব্যাপারে ভাবার যখন সুযোগ রয়েছে, তখন এই সরকারের অতি উৎসাহ এবং মুস্তাফিজ কেন্দ্রিক যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা তৈরি হওয়ার পেছনের কারণ অনুসন্ধান না করে নতুন করে উত্তেজনা ছড়ানো এবং ভারত বিরোধী নতুন নতুন বক্তব্য প্রদান করা সরকারের উপদেষ্টাদের, সেগুলো কতটা ওয়াইজ হচ্ছে, কতটা জ্ঞান প্রসূত বক্তব্য হচ্ছে, সেটাও একটা বড় বিষয়। আমরা সর্বোচ্চ যেটা করতে পারি সেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড স্বাধীন,
চলাকালীন ক্রিকেট বোর্ডের ওপরে সরকারের হস্তক্ষেপ এটা কোনোভাবেই আইসিসি প্রত্যাশা করে না। ক্রিকেট বোর্ডের সাথে এই আলোচনাগুলো উপদেষ্টারা কিংবা সরকারের পক্ষ থেকে গোপনে করা উচিত ছিল, প্রকাশ্যে কোনো বিবৃতি না দিয়ে, প্রকাশ্যে কোনো বক্তব্য না দিয়ে। যেন মনে হয় যে ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নিচ্ছে। যেমন মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত হলেও সিদ্ধান্তটা নিয়েছে কিন্তু ক্রিকেট বোর্ড। সুতরাং সেই জায়গায় সরকারকে তারা জড়ায়নি, কিন্তু আমরা সেই টেকনিক্যাল পথে হাঁটছি না। আমরা সরকার সহ সবাই ব্যাপারের সঙ্গে জড়িয়ে পড়ছি। এটা কিন্তু আইসিসির দৃষ্টিতে খুবই বাজেভাবে পড়তে পারে এবং সাকিব আল হাসানকে দলে না নেওয়া, তাকে খেলতে না দেওয়া, এই ব্যাপারে সাকিবের সর্বশেষ যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের মানে পরে যখন শঙ্কা তৈরি হয়েছে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরে এক ধরনের নজরদারির প্রেক্ষাপটে খারাপ কোনো সিদ্ধান্তের দিকে যেতে পারে, তখন বোধহয় একের পর এক আমরা ক্রিকেটকে মানে আমাদের উত্তেজনা কন্ট্রোল করতে না পেরে ক্রিকেটকে বোধহয় অনিরাপদ করছি। সব মিলিয়ে ভারত বাংলাদেশ এই সম্পর্কটা যে একেবারেই অস্বাভাবিক অবস্থায় গেছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশ যখন ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বলে হুঙ্কার দিল, তখনই খবর হচ্ছে ভারত সরকার ত্রিপুরার সীমান্তে কারফিউ জারি করেছে। মানে সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশের সম্পর্কে ফিজি ড্রিঙ্কের রেশ কাটতে না কাটতে সীমান্তে কাঁটাতারের বেড়ায় তিতকুটে লেবুর রসের গন্ধ পাওয়া যাচ্ছে। সূত্রগুলো বলছে, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর ভারত বিরোধী প্রচারণা বাড়ায় ভারত সরকার বাংলাদেশের সবগুলো সীমান্তে একে একে কড়াকড়ি আরোপ করতে পারে। যদি সত্যি তাই হয়, তাহলে ভারত থেকে চাল সহ প্রচুর পরিমাণ পণ্য আমদানি বাণিজ্য কি হুমকির মুখে পড়বে? সাম্প্রতিক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক যেমন তলানিতে ঠেকেছে, বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে কিনা। সাথে যোগ হয়েছে, সীমান্তে যদি ভারত আরো কড়াকড়ি আরোপ করে তাহলে সীমান্তের সংঘাত কি আসন্ন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে এটা ছিল ভারতের প্রথম কোনো মন্ত্রীর বাংলাদেশ সফর। কারণটা সবারই জানা, শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা ও সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই দেশের অভ্যন্তরে ঘোট পাকানোর রাজনীতির কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্ক শরণার্থী কালের মধ্যে সবচেয়ে বেশি তলানিতে। কিন্তু জয়শঙ্করের সফরের পর অনেকে ধারণা করেছিলেন খারাপ হওয়ার সম্পর্ক ভালোর দিকে মোড় নিচ্ছে। ভারতে ফিরে গিয়ে জয়শঙ্কর প্রতিবেশীর আচরণ কেমন হওয়া উচিত সেটি নিয়ে কূটনৈতিক বার্তাও দেন। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত যে কোনো ধরনের ছাড় দিবে না সেটি বেশ কূটনৈতিক কায়দায় বুঝিয়ে দিয়েছেন। জয়শঙ্করের সে বক্তব্য নিয়ে নানা মহলে চলছিল বিশ্লেষণ। তবে সে বিশ্লেষণ দানা বাঁধতে না বাঁধতে আলোচনায় আসে বাংলাদেশের কার্টার মাস্টার মোস্তাফিজের ইস্যু। সেটির আলোচনা যখন চলছে তখনই ভারতীয় গণমাধ্যমে খবর এলো বাংলাদেশ ভারত ত্রিপুরার সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারির। গোমতী ও পশ্চিম গারো হিলস জেলায় সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট রিঙ্কু লাথার এই আদেশ জারি করেন। এটি 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বলবৎ থাকার কথা রয়েছে। ত্রিপুরার সাথে বাংলাদেশের 856 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা অত্যন্ত দুর্গম এবং চোরাচালানের জন্য পরিচিত। বিএসএফ এর গোয়েন্দা তথ্য অনুযায়ী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পিসিজেএসএস এবং ইউপিজিএফ এই দুটি সশস্ত্র গোষ্ঠীর গতিবিধি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় বিএসএফ এর গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে এই গোষ্ঠীগুলো অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। তবে বিশ্লেষকেরা মনে করছেন সীমান্তের এই কড়াকড়ি আসলে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাথে ভারতের টানাপোড়েনের একটি বহিঃপ্রকাশ।
কূটনৈতিক মহলের গুঞ্জন হলো এটি এমন একটি সময় করা হচ্ছে যেটি কেবল নিরাপত্তা নয়, বরং বাংলাদেশের বর্তমান সরকারকে একটি মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার কৌশল হতে পারে। এর আগে গত মেতে বাংলাদেশের সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করে ভারত। আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখা থেকে 500 মিটার এলাকা জুড়ে এই কারফিউ বলবৎ আছে। সেই থেকে বেশ কয়েকবার সিলেট সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে ভারত তার একাধিক সীমান্তে আরো বেশি কড়াকড়ি আরোপ করতে পারে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ভারত বিরোধী প্রচারণা আরো বাড়তে পারে, এমন আশঙ্কায় ভারত সরকার এই পদক্ষেপ নিতে পারে। সেটি হলে সীমান্তে উত্তেজনা যেমন বাড়ার আশঙ্কা রয়েছে, তেমনি দুই দেশের মধ্যকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দেশে মূল্যস্ফীতি ঠেকাতে আর চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জয়শঙ্কর বাংলাদেশে আসার আগের দিন মানে 30শে ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে 50,000 মেট্রিক টন সেদ্ধ চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কূটনৈতিক মহলের শঙ্কা হলো ভারত ও বাংলাদেশের সম্পর্ক চিরে চ্যাপ্টা হতে হতে এমন এক পর্যায়ে যাচ্ছে, তাতে যদি ভারত রপ্তানির উপর কড়াকড়ি আরোপ করে তাতে বিপদ বাড়তে পারে বাংলাদেশের। 4 ডিসেম্বর সে আশঙ্কার কথা জানিয়ে সাংবাদিকরা প্রশ্ন রাখেন বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে। তিনি অবশ্য আশা করেছেন বাংলাদেশের খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের প্রভাব পড়বে না। ভারত বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ করলে কি হতে পারে প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, এগুলো সম্পর্কে তারা সবসময় পজিটিভ চিন্তা করেন। তিনি বলেছেন, রাজনীতি আর ব্যবসা আলাদা। মানে আবেগ যখন ক্রিকেটের মাঠে আসছে পড়ছে, আসিফ নজরুল যখন 26 লাখ ভারতীয় রূপকথার গল্পের মতো হুঙ্কার দিচ্ছেন, অর্থ আর খাদ্য উপদেষ্টারা তখন বাস্তবতার দায় চালের জন্য ভারতের উপরই নির্ভর করছেন। কিন্তু একাধিক কূটনৈতিক সূত্রের খবর হলো মোস্তাফিজের আইপিএল যাত্রা থেমে যাওয়ার পর বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেভাবে দাসত্বের অবসানের ঘোষণা দিয়েছেন তাতে শক্ত ও কড়া প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্তের দিকেই যাচ্ছে দিল্লির সাউথ ব্লক। দর্শক, 2026 সালের আইপিএল নিলামে 2 কোটি রুপির বেস প্রাইস থেকে শুরু হওয়া সেই বিডিং যুদ্ধে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মতো জায়ান্টদের হারিয়ে কেকেআর যখন ফিসকে নিজেদের ডেরায় টানলো, তখন বাংলার ক্রিকেট প্রেমীদের মনে এক ধরনের নস্টালজিক গর্ব কাজ করছিল। তখন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে এক ধরনের খুশির জোয়ার বয়ে গিয়েছিল। 9.20 কোটি রুপি যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের জন্য এটি ছিল আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্য। তবে সেই গর্বের বেলুন ফুটো হতে সময় লাগলো না, মাত্র কয়েক সপ্তাহ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পক্ষ থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজকে স্কোয়াড থেকে রিলিজ করে দিতে। কারণ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর ভারতে ছড়িয়ে পড়ার পর কট্টরপন্থী দলগুলো দাবি তোলে কোনো বাংলাদেশি খেলোয়াড়কে ভারতের মাটিতে খেলতে দেওয়া হবে না। বিশেষ করে ময়মনসিংহের দীপু চন্দ্র দাস নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারতে যে জনরোষ তৈরি হয় তার বলি হতে হলো মুস্তাফিজকে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী নেতা কৌস্তুভ বাগচি এবং বেশ কিছু হিন্দু ধর্মীয় সংগঠন কেকেআর এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল। তাদের যুক্তি ছিল, বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন চলছে তখন একজন বাংলাদেশি ক্রিকেটারকে কলকাতায় আতিথেয়তা দেওয়া এবং কোটি কোটি রুপি আয়ের সুযোগ করে দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। কেকেআর এর মালিক শাহরুখ খানকেও দেশ বিরোধী তকমা দিতে কুণ্ঠাবোধ করেননি কিছু ধর্মীয় নেতা। বিসিসিআই এই গণরোষ ও সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির দোহাই দিয়ে কেকেআরকে বাধ্য করে মুস্তাফিজের চুক্তি বাতিল করতে। মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর বাংলাদেশে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ব্যাটে বলে ছক্কা হাঁকাতে শুরু করেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক বার্তায় বিসিসিআই এর এই নীতিকে উগ্র সাম্প্রদায়িক বলে মন্তব্য করেন।
সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বিষয়টিকে লজ্জাজনক বলে দাবি করেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার আইনি ভিত্তি খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন। তবে বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থান ছিল প্রথমে একটু রক্ষণাত্মক, পরে হয়েছে মারমুখী। শুরুতে বিসিবি পরিচালকদের অনেকে ভারতের সাথে সরাসরি সংঘাতে যেতে চাননি। শনিবার রাতে ভার্চুয়াল সভায় তারা কেবল একটি ব্যাখ্যামূলক চিঠি পাঠানোর কথা ভেবেছিলেন। এমনকি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শুরুতে কিছুটা সাবধানী ছিলেন। তবে রবিবারের সূর্য ওঠার সাথে সাথে বিসিবির সুর পাল্টে যায়। সরকার উচ্চ পর্যায়ের গরম সিগন্যাল পাওয়ার পর বিসিবি তাদের জরুরি বৈঠক শেষে জানিয়ে দেয়, বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় এবং সরকারের পরামর্শের প্রেক্ষিতে তারা ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট উপদেষ্টা আসিফ নজরুলের সুরেই বলেন, ভারত যদি একজনের নিরাপত্তা দিতে না পারে তবে পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে। তবে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে ভারতেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতা সঙ্গীত সোম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি 100 কোটি সনাতনী ভারতীয় জয়। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন, একজন খেলোয়াড়কে কি তার দেশ বা ধর্মের জন্য শাস্তি দেওয়া হচ্ছে? বাংলাদেশ দাবি করেছে তাদের ম্যাচগুলো যেন সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। বিসিবির এই দাবি এখন আইসিসির জন্য এক বিশাল শিরপীড়া। বিসিসিআই ইতিমধ্যে দাবিকে লজিস্টিক্যাল নাইটমেয়ার বা লজিস্টিক দুঃস্বপ্ন হিসেবে মন্তব্য করেছে। তাদের যুক্তি হলো, টিকিট কাটা শেষ, হোটেল বুকিং হয়ে গেছে, ব্রডকাস্ট ক্রু সাজানো, এখন হুট করে ভেন্যু বদলানো অসম্ভব। তবে খবর পাওয়া যাচ্ছে আইসিসি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এবং 1 বা 2 দিনের মধ্যে সিদ্ধান্তে আসতে পারে। যদি আইসিসি দাবি না মানে তবে বাংলাদেশ হয়তো বিশ্বকাপ বয়কট করবে। দর্শক, এই ঘটনার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার খেলার সঙ্গে ধুলার মতোই মিশে গেল রাজনীতি। শুধু রাজনীতি নয়, বলা ভালো ভূ রাজনীতি। কদিন আগেও শীতের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকার চেয়ে অনেক বেশি উপভোগ্য ছিল ভারত বাংলাদেশের উত্তেজনায় ঠাসা একটি ক্রিকেট ম্যাচ দেখা। কিন্তু এখন ইন্ডিয়ান এক্সপ্রেসের আশঙ্কা, পাকিস্তানের মতো পরিণতি ভোগ করতে হতে পারে বাংলাদেশকেও। পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক যেমন তলানিতে ঠেকেছে, বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। 2012-13 মৌসুমের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দল কেবল আইসিসি বা এসিসি ইভেন্টে মুখোমুখি হয়, তাও নিরপেক্ষ ভেন্যুতে। ইতিমধ্যে চলতি বছরের শেষ দিকে ভারতের নির্ধারিত বাংলাদেশ সফরও আপাতত স্থগিত রাখা হয়েছে। এমনকি ভবিষ্যতে দুই দেশকে হয়তো কেবল নিরপেক্ষ ভেন্যুতেই একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে। বিশ্লেষকদের আশঙ্কা, ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক এখন সেই একই শীতল যুদ্ধের দিকে এগোচ্ছে, যেখানে মাঠের খেলার চেয়ে জাতীয়তাবাদ আর বিদ্বেষ বেশি জায়গা করে নিচ্ছে। তবে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন, রাজনীতি যখন ক্রিকেটকে গ্রাস করে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট বোর্ডগুলো। রাজনীতি আর ক্রিকেটের এই ককটেল বাংলাদেশের জন্য বেশ তেতো হতে পারে। ভারত বর্তমানে বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক মেরুদণ্ড। বিসিসিআই একাই আইসিসির লভ্যাংশের 38.5% নিয়ন্ত্রণ করে। অন্যদিকে বাংলাদেশের লভ্যাংশ মাত্র 4.46%। বিসিবির মোট সম্পদের পরিমাণ প্রায় $51 মিলিয়ন, কিন্তু এর একটি বিশাল অংশ আসে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ থেকে। ভারত যখন বাংলাদেশের সফরে আসে তখন টিভি সত্য থেকে আয় হয় প্রায় 70 থেকে 100 কোটি টাকা। ইতিমধ্যে 2026 সালে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। যদি এই সিরিজটি বাতিল হয় তবে বিসিবির কোষাগারে বিশাল এক গর্ত তৈরি হবে, যার সামাল দেওয়া কঠিন হবে। এটি যেন এক ধরনের সফট পাওয়ার যুদ্ধ, যেখানে ব্যাটের চেয়ে পলিটিক্যাল স্টেটমেন্ট বেশি জোরালো। দর্শক, গত 16 মাস ধরে চলতে থাকা ভারত ও বাংলাদেশের সম্পর্কের রাজনৈতিক তিক্ততা এখন ক্রিকেট এবং সীমান্ত পেরিয়ে প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছে।
এই সম্পর্কের পরিণতি হতে পারে দীর্ঘ কূটনৈতিক শীতলতা, যা দুই দেশের মানুষের জন্যই ক্ষতিকর। ক্রিকেট সম্পর্ক যদি সত্যি পাকিস্তান ভারতের পথে হাঁটে, তবে তার পরিণতি হবে দীর্ঘস্থায়ী বিচ্ছেদ। সহজ কথায় বললে, ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন সেই বিরিয়ানির মতো, যার চাল ভারতীয় আর রাঁধুনি বাংলাদেশি, কিন্তু ঝগড়া লেগেছে মাংসের পিসটা কে বড় নেবে তা নিয়ে। এই ঝগড়ায় বিরিয়ানি যেন পুড়ে না যায়, সেটাই এখন দেখার বিষয়।